খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙার চেষ্টা হয়েছে, যা সবাই মিলে প্রতিহত করেছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। সকালে বিজয়া দশমী উপলক্ষে জেলার মন্দির পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি বলেন, খাগড়াছড়িতে স্থানীয় মানুষের বিজয় হয়েছে। পূজাকে সামনে রেখে যে সাম্প্রদায়িকতার সমস্যা হতে যাচ্ছিল, সেটি সবাই মিলে যেভাবে প্রতিহত করেছে তা দেশের অন্যান্য অঞ্চলের জন্যও উদাহরণ হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। গত 23শে সেপ্টেম্বর মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ এনে যুগ্ম ছাত্র জনতা সড়ক অবরোধ কর্মসূচিতে উত্তাল হয়ে ওঠে খাগড়াছড়ি। দুর্গাপূজা শেষ হবে, এর সাথে সাথে সামনে যে দিনগুলি আছে এতে খাগড়াছড়ি সম্পূর্ণ স্বাভাবিক। সবাইকে আমি নর্মাল যে জীবনযাত্রা এটা করার জন্য আহ্বান জানাচ্ছি। খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় ৩টি মামলা করেছে পুলিশ। এসব মামলায় ১,০০০-এর বেশি অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, গত ২৮শে সেপ্টেম্বর গুইমারায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে সেনাবাহিনী, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনায় ৩ জন নিহত হয়। এ ঘটনায় ১০০ জনকে আসামি করে মামলা হয়েছে। এছাড়া সহিংসতা, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ২৫০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেছেন পুলিশের এসআই সোহেল রানা। এছাড়া জেলা সদরে ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত আরও ৭ থেকে ৮০০ জনকে আসামি করে আরেকটি মামলা করেন এসআই শাহিন। অন্যদিকে ১৪৪ ধারার মধ্যেও স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ি শহর ও আশপাশের এলাকার পরিস্থিতি। বাজারে ক্রেতা সমাগম বাড়ায় খুশি ব্যবসায়ীরা। মর্ত ছেড়ে কৈলাসে স্বামী গৃহে ফিরে গেলেন দেবী দুর্গা। এর মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব। মহামায়া পৃথিবী থেকে নিয়ে যাবেন সব অশুভ শক্তি, করে যাবেন আশীর্বাদ, এমন প্রত্যাশা ছিল ভক্তদের। রাজধানীর ১০ জায়গায় দেয়া হয় প্রতিমা বিসর্জন, নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। খোল করতাল, ঢাকঢোল আর কাসর বাজিয়ে দেবী দুর্গাকে বিদায়। জগৎ জুড়ে আনন্দ ছড়িয়ে ষষ্ঠীতে যে দেবী দুর্গা দুলক ছেড়ে ভুলকে নেমে এসেছিলেন, সেই দুর্গত নাসিনের পিতৃগৃহ ত্যাগের সময়। নদীর জলে দেবী বিষাদের সাথে মিশেছিল বিজয়ের আনন্দ। বৃহস্পতিবার বিকেল ৪:৩০টায় পলাশীর মোড় থেকে বের হয় বিজয়া দশমীর শোভাযাত্রা। পরে রাজধানীর ওয়াইজঘাট, তুরাগ সহ 10টি জায়গায় হয় প্রতিমা বিসর্জন। দেবী বিদায়ে ভক্তদের মাঝে ছিল বিদায়ের সুর। ভালো লাগছে, কিন্তু আবার কষ্টও লাগছে। ১ বছরের অপেক্ষার পর মা এসেছিল, 10 দিন আমাদের সাথে থেকেছে, এখন আবার চলে যাচ্ছে। মন খারাপ লাগছে, মা যেহেতু চলে যাচ্ছেন, 5 দিন ছিলেন, আমরা অনেক আনন্দ করছি। 5 দিন কষ্ট তো হবেই, কিন্তু এটা বলবো হচ্ছে আনন্দের কান্না, কারণ মা তো আর সারা জীবনের জন্য চলে যাচ্ছেন না। মা সামনের বছরে আবার ফিরে আসবে, আবার আরো শক্তি রূপে ফিরে আসবে, সবার মনে শান্তি প্রতিষ্ঠা করবে। বিসর্জনেও দেবী দুর্গার কাছে বিশ্বের সকল অশুভ শক্তির পরাজয় এবং সবার জীবনে শান্তির প্রার্থনা করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। আমাদের এবারের পুজোটা ভীষণ আনন্দে কেটেছে। মায়ের কাছে প্রার্থনা জানাই, এবার আসছে বছর যেন এবার আমাদের এভাবে সুন্দরভাবে আমাদের পুজোটা উদযাপিত হয়। মা সবার যেন মঙ্গল করে, সবার শান্তি ফিরে আসে, সবাই শান্তি এইভাবে বসবাস করতে পারে এবং মা যেন সবার মঙ্গল কামনা করে। এবছর রাজধানীতে পূজা হয়েছে 254টি মণ্ডপে। প্রতিমা বিসর্জনের নিরাপত্তায় নিয়োজিত ছিল ৪,৫০০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। মর্ত ছেড়ে কৈলাসে ফিরে গেলেন দেবী দুর্গা। পেছনে ফেলে গেছেন ভক্তদের কয়েকদিনের আনন্দ উল্লাস আর বিজয়ের দিনের অশ্রু। আবারও একটি বছরের অপেক্ষা। দেবী দুর্গা আবারও ধরণীতে আসবেন এবং সুজলা সুফলায় ভরিয়ে দেবেন এই পৃথিবী, এমন প্রত্যাশা ভক্তদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সারা দেশেও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর আগে বিজয়া দশমীতে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্ত অনুরাগীরা। পুরো আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।
সকালে চট্টগ্রামে দেবী দুর্গার আরাধনার পাশাপাশি মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা। একে অপরকে রাঙিয়ে বিসর্জনের বিষাদের মাঝেই আনন্দে মাতেন নারীরা। বিকেলে পতেঙ্গা সমুদ্র সৈকত সহ বিভিন্ন স্থানে হয় প্রতিমা বিসর্জন। মায়ের কাছে চাইবো সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে, আবার যাতে মা আমাদের সবাইকে ভালোভাবে আবার যাতে আসতে পারে। মায়ের কাছে একটাই চাওয়া, যেন সবাইকে ভালো রাখে। বিসর্জনের এই দিনটাকে ঘিরে গত 2-3 দিন থেকে আমরা এই বীজটাকে একটি নিরাপদ স্থানে পরিণত করার জন্য আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা সমন্বয় করে আমরা কাজ করেছি। কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন দেন সেখানকার সনাতন ধর্মাবলম্বীরা। বিজয়া দশমীর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সমুদ্র সৈকতে ছিল মুখরিত। সাগরে বিসর্জন দেয়া হয় শতাধিক প্রতিমা। যত শুভ শক্তি আছে যাতে সবগুলো মিলেমিশে শেষ করে দেওয়ার পরে আবার যাতে আমরা সাম্প্রতিক বন্ধনে আবদ্ধ হয়ে দেশটা আরো সুন্দর করতে পারি। বিসর্জনের আগে সিলেটের বিভিন্ন মণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠেন নারীরা। পরে নগরীর সুরমা নদীর চাঁদনী ঘাটে ঢাকের তালে দেয়া হয় প্রতিমা বিসর্জন। আমরা প্রার্থনা করছি অল বিশ্ব, অল বাংলাদেশ সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে, সবাই শান্তিতে থাকতে পারে। রাজশাহী নগরের বিভিন্ন মণ্ডপ থেকে পদ্মা নদীর মন্নুজান ঘাটে হয় প্রতিমা বিসর্জন। মন্নুজান ছাড়াও নগরীর পঞ্চবটি সহ 4টি স্থানে হয় প্রতিমা বিসর্জন। খুলনার জেলখানা ঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় উৎসব। 980টি মণ্ডপের প্রতিমা বিসর্জন হয় এই জেলায়। আমি যেন প্রতিবার আমার মেয়েকে বছরে একবার করে সুন্দর করে ঘরে আনতে পারি এবং সুন্দর করে কৈলাসে পাঠিয়ে দিতে পারি। বগুড়ায় 686টি মণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয় করতোয়া, বাঙালি এবং যমুনা নদী সহ বিভিন্ন জায়গায়। লক্ষ্মীপুরেও উলুধ্বনি ও বাদ্যের তালে তালে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। এছাড়া ময়মনসিংহ, চুয়াডাঙ্গা সহ দেশ জুড়ে প্রতিমা বিসর্জনে দেবী দুর্গাকে বিদায় জানান ভক্তরা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশ অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ও ভারত চেষ্টা করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ঐক্য বিনষ্টকারীদের রুখে দেওয়ারও আহ্বান জানান তিনি। তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ও ভারত চেষ্টা করে যাচ্ছে বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। দেশে অশান্তি সৃষ্টির প্রয়াসের পেছনে একমাত্র শক্তি আওয়ামী লীগ আর ওই ভারত, যে ভারত প্রতিনিয়ত আমার বর্ডারে গুলি করে মানুষ মারে আর পুশিং করে। বাংলায় কথা বললে বাংলাদেশে পুশিং করছে। তা আপনি কিসের বন্ধু? এদিকে জাতিসংঘের অনুষ্ঠান শেষে দেশে ফিরেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানান, দেশে ফিরে আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন তারেক রহমান। ওনার নেতৃত্বেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনে পার্টিসিপেট করবে। হি উইল বি লিডিং দ্য বিএনপি ইনটু দ্য নেক্সট ন্যাশনাল ইলেকশন, জেনারেল ইলেকশনস। সো ওনার আশা তো স্বাভাবিক, উনি আসবে, আর উনি যখন আসবে তখন দল থেকে জানানো হবে। এ সময় তিনি জানান, জাতিসংঘ সফরে এনসিপি নেতাকে অপমান করাই প্রমাণ করে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ টেররিস্টদেরকে আবার স্পষ্টভাবে তুলে ধরে যে এদেরকে কিসের জন্য সাময়িক এদের কার্যক্রম বাংলাদেশে সাসপেন্ড করা হয়েছে, নিষিদ্ধ করা হচ্ছে। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 ব্যাংক একীভূত হয়ে দেশে প্রথম রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক হতে যাচ্ছে। নাম হবে ইউনাইটেড ইসলামী ব্যাংক পিএলসি বা ইউনাইটেড ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দুর্বল ব্যাংকে গ্রাহকদের আস্থা ফেরাতেই এই উদ্যোগ সরকারের। বাংলাদেশ ব্যাংক বলছে, রাষ্ট্রীয় মালিকানা এসব ব্যাংকের প্রতি আস্থা ফেরার পাশাপাশি তারল্য সংকটও কাটবে। বিশ্লেষকরা বলছেন, গ্রাহকের আস্থা ফেরাতে ব্যাংকে থাকতে হবে পর্যাপ্ত তারল্য। অনিয়ম, দুর্নীতি ও তারল্য সংকটে নুয়ে পড়া 5 ইসলামী ব্যাংক একীভূত হয়ে একটি ব্যাংকে রূপান্তরিত হচ্ছে, যা দেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক। পরিচালিত হবে সরকারি মালিকানায়, এতে গ্রাহকের আস্থা ফিরবে, এমনটাই প্রত্যাশা বাংলাদেশ ব্যাংকের।
যদিও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে জুন শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি দাঁড়িয়েছে 1,49,000 কোটি টাকার বেশি, যা বিতরণ করা ঋণের প্রায় অর্ধেক। তবে বাংলাদেশ ব্যাংক বলছে রাষ্ট্রীয় মালিকানায় ব্যাংকের গ্যারান্টর খোদ সরকার, ফলে আর্থিক অবস্থা খারাপ হলেও আস্থা যাবে না গ্রাহকদের। এই 5টি দুর্বল ব্যাংক একীভূত হয়ে যখন রাষ্ট্রের মালিকানায় আসবে, সাধারণ মানুষের মধ্যে একটা বিশ্বাস সৃষ্টি হবে যে এই দুর্বল মার্জকৃত ব্যাংকের মালিকানা এখন রাষ্ট্রের হাতে, রাষ্ট্রের কাছে আমার আমানত সুরক্ষিত। বিশ্লেষকরা বলছেন 5টি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার মাধ্যমে গ্রাহকের আস্থা কতখানি ফিরবে তা নিয়ে রয়েছে সংশয়। তবে গ্রাহকের আস্থা ফেরাতে হলে নতুন ইসলামী ব্যাংকে তারল্য সংকটে জোর দিতে হবে। একই সাথে খেলাপি ঋণ আদায়ে কঠোর পদক্ষেপ নিতে হবে বলেও জানান তারা। মার্জার অ্যাকুইজিশন তো হয় বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, তাই না? কিন্তু এখানে অ্যাকুইজিশন করতে যাচ্ছে গভর্নমেন্ট। আমি এই জিনিসটার এগেনস্টে, যে কারণ আসলে আমাদের দেশে সরকারি প্রতিষ্ঠানগুলোর এক্সপেরিয়েন্স কিন্তু ভালো না। সরকার যদি অ্যাকুইজিশন করতেই চায়, তাহলে সরকারি ব্যাংকগুলোকে সরকার ঠিক করে না কেন, তাই না? তো সেগুলোও তো আপনার প্রভিশনিং শর্টফল আছে, ক্যাপিটাল শর্টফল আছে। নতুন রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক শক্তিশালী হলে তাদের আবারও বেসরকারি খাতে তুলে দেওয়া হবে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি প্রথমে নিম্নচাপ এবং পরে গভীর নিম্নচাপে পরিণত হলেও ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দুপুরে ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক একথা জানান। তিনি বলেন, কিছু কিছু গণমাধ্যম ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে বলে খবর প্রকাশ করেছে, কিন্তু প্রকৃতপক্ষে এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার কোনো আশঙ্কা নেই। তবে শনিবারের মধ্যে ভারতের ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ অতিক্রম করতে পারে গভীর নিম্নচাপটি। এর প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে বলেও জানান তিনি। এদিকে আবহাওয়া অফিস বলছে, নিম্নচাপের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল থাকায় সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। গভীর নিম্নচাপ রয়েছে। আজকে সকাল 6টায় সেটি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি ভারতের অন্ধ্র এবং উড়িষ্যা উপকূলের বরাবর উপকূল অতিক্রম করবে। তবে এর প্রভাবে বাংলাদেশে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হবে। বিসিবি নির্বাচনের নতুন মোড়। 24 ঘন্টা না যেতেই বিএনপি সমর্থিত প্যানেল থেকে তোলা হয়েছে 3টি দাবি। ক্রীড়া উপদেষ্টার ওপর ভরসা রেখে নির্বাচন পেছাতে বলছেন তারা। প্রয়োজনে অ্যাডহক কমিটি গঠন কিংবা আগের কমিটির মেয়াদ বাড়ানো যায় বলেও মত দিয়েছেন রফিকুল ইসলাম বাবু ও ইয়াসির আব্বাস। শেষ হইয়াও হইল না শেষ। ছোট গল্পের মতো বিসিবি নির্বাচনের রোমাঞ্চও যেন শেষ হয়েও হয়নি। ঝড়ের পর সবকিছু যেমন শান্ত হয়ে যায়, বিসিবিও তেমনই ছিল। যারা ভেবেছেন তামিম সহ বিএনপি প্যানেলের সবাই যখন নাম প্রত্যাহার করেছেন, সব নাটক সেখানেই শেষ হয়েছে, তারা ভুল ভেবেছেন। রোমাঞ্চ এখনও বাকি। হঠাৎ করেই দৃশ্যপটে ইয়াসির আব্বাস ও রফিকুল ইসলাম বাবু নিজেদের অবস্থান থেকে সরে না আসলেও ক্রীড়া উপদেষ্টার কাছে সমাধান চেয়েছেন। আমি অনুরোধ করব আমাদের মাননীয় উপদেষ্টা এবং আমাদের বর্তমান যে বোর্ড আছে তারা এটাকে আমলে নেবেন এবং এটা যেন দুনিয়ার কাছে আমরা ছোট না হই, এই জায়গাটার দিকে একটু নজর দিতে হবে ইনশাআল্লাহ। বেশ কয়েকটি দাবি নিয়ে তারা হাজির হয়েছিলেন। নির্বাচন পেছাতে বলছেন, প্রয়োজনে আগের কমিটির মেয়াদ বাড়ানোর পরামর্শ। দাবি তুলেছেন অ্যাডহক কমিটির, বলছেন 15 ক্লাবের কাউন্সিলরশিপ ফিরিয়ে দিতে। ক্রিকেটের স্বার্থে, দেশের স্বার্থে আমার মনে হয় এটা করা যেতে পারে। তো যে আলোচনাগুলি যারা যারা করেছে তারা কিন্তু মাননীয় অ্যাডভাইজারের সাথে এটা করতেই পারে, কারণ উনি ক্রীড়াঙ্গনের অভিভাবক। যে একটা ক্রিকেট বোর্ডের নির্বাচন কিভাবে সুষ্ঠু সুন্দর করা যায়, গ্রহণযোগ্য করা যায়, এটার ব্যাপারে সবাই আলোচনা করতে পারে। এটার ব্যতিক্রম কেউই নয়। আমরা সবাই তো ওনার কাছেই যাব নাকি অন্য কারো কাছে যাব? XYZ কারো কাছে গেলে এটা কি সমাধান হবে? হবে না। তামিমের সাথে ক্রীড়া উপদেষ্টার সম্পর্কটা ভালো যাচ্ছে না। তাতে প্রশ্ন আসছে, তামিম কি এমন দাবির সাথে একমত? আমি সবার তরফ থেকে বলছি, এটা সবার তরফ থেকে আমি বলছি, এটা আমি স্পেসিফিক কারো নাম বলছি না, কিন্তু এখানে যে ও আছে এটা না, সবার তরফ থেকে। সমঝোতার দুয়ার এখনো বন্ধ হয়ে যায়নি। অ্যাডহক কমিটি যে এখন সবচেয়ে সহজ ও বাস্তব সমাধান, সেটা বলাই যায়। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
বিদেশি বিনিয়োগকারীদের হিসাব খোলার পর তাৎক্ষণিক সেই তথ্য জানানোর শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে ব্যাংকগুলো এখন থেকে এসব হিসাব খোলার বিষয়ে আগ্রহী হবে বলে আশা প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের। কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অনাবাসী টাকা হিসাব বা এনআরটিএ ও বিদেশি বিনিয়োগের জন্য অস্থায়ী বৈদেশিক মুদ্রা হিসাবের বা এফসি রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তা শিথিল করা হয়েছে। ব্যাংকগুলোকে এখন থেকে এসব হিসাব খোলার সময় তাৎক্ষণিক জানাতে হবে না। এর পরিবর্তে অনুমোদিত ডিলারদের নগদায়ন সার্টিফিকেট, অনলাইন ট্রানজ্যাকশন আইডি ও হিসাবের বিবরণী 14 দিনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে। এমনকি বিদেশি তহবিল স্থানীয় মুদ্রায় রূপান্তর করা যাবে। এছাড়া অনিবন্ধিত বিনিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় খরচ মেটানোর পরে হিসাবের স্থিতি অনুমোদন ছাড়াই বিনিয়োগকারীরা বিদেশে নিতে পারবেন। দুর্গাপূজার দীর্ঘ ছুটিতে পর্যটক ও দর্শনার্থীতে সরগরম সারা দেশের পর্যটন কেন্দ্র। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই পর্যটকেরা ভিড় করছেন কক্সবাজার, কুয়াকাটা সৈকত ও পাহাড়ে। ইতোমধ্যে হোটেল, মোটেল, রিসোর্টগুলো পরিপূর্ণ দর্শনার্থী সমাগমে। দুর্গাপূজার দীর্ঘ ছুটিতে কক্সবাজারের সমুদ্র সৈকত, পাহাড়ে এখন উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছেন ছুটির এই সময়ে প্রকৃতির সঙ্গে কাটাতে। আবহাওয়াটা কিছুটা ঘুমোটের কারণে আমরা এখন কিছুটা এনজয় করতে পারছি না, বাট হোপ আমরা কালকে সকালে আরো অনেক ভালোভাবে এনজয় করতে পারবো। পূজার ছুটিতে অনেক ভালো লাগলো। পর্যটকদের পদচারণায় প্রাণবন্ত হয়ে উঠেছে সাগরকন্যা কুয়াকাটার বিভিন্ন পয়েন্ট। আগতরা সৈকতের বালিয়াড়িতে উত্তাল ঢেউয়ে মেতেছেন সমুদ্র স্নানে। আমরা আজকে সকালেই আসছি, একটু পরে নামবো, বিচে গোসল করবো। আমরা বাচ্চা কাচ্চা ফ্যামিলি সবাই আসছি, আমাদের খুবই ভালো লাগতেছে, আমরা খুবই এক্সাইটেড। হোটেল মোটেল সবকিছুই বর্তমানে বুকিং হয়ে গেছে, তো আমরা আগেই বুকিং দিয়ে রাখছিলাম, যার জন্য আমাদের সমস্যা হয় না। টানা ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে বান্দরবানে। পরিবার পরিজন নিয়ে আসা পর্যটকরা ভিড় জমাচ্ছেন মেঘলা, নীলাচল, নীলগিরি, দেবতাকুম সহ জেলার সব দর্শনীয় স্থানে। দীর্ঘদিন পর দর্শনার্থীদের আগমন দেখে খুশি পর্যটন সংশ্লিষ্টরা। এবার হাজার কোটি টাকার ব্যবসার আশা ব্যবসায়ীদের। গত 2 দিন আগ থেকে আগামী 4 দিন পর্যন্ত আমাদের 100% বুকিং আছে। আমাদের বান্দরবনে ইনশাআল্লাহ শান্তি বিরাজ করতেছে। আমরা অনেক খুশি, আমরা অনেক আগে রুমগুলো সব সেল করে ফেলছি, তবে এখন যারা আসতেছে নতুন করে আমরা রুম সেল করতে পারতেছি না। এদিকে খাগড়াছড়ি সহিংসতায় পর্যটন খাতে কিছুটা প্রভাব পড়েছে রাঙামাটিতে। বেড়াতে আসার পরিকল্পনা বাতিল করেছেন অনেকে, তবে যারা এসেছেন তাদের হতাশ করছে না প্রকৃতি। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুষ্টিয়ার মিলপাড়া এলাকায় 100 বছরেরও বেশি সময় ধরে বসবাস করছে 20টি নেপালি পরিবার। বাংলাকে আপন করে নিয়ে বংশ পরম্পরায় বাস করলেও ধরে রেখেছেন পূর্বপুরুষের সংস্কৃতি। নেপালি পরিবারগুলোর কারণে এলাকাটি সবার কাছে নেপালি পাড়া নামেই পরিচিত। কুষ্টিয়ার মিলপাড়া এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী মোহিনী মিল। 1908 সালে মিলে কাজ করতে আসেন নেপালের 50টি পরিবার। বিভিন্ন কারণে একসময় মিলটি বন্ধ হয়ে গেলেও বাংলাদেশেই থেকে যান 20টি পরিবার, আর এই এলাকা পরিচিতি পায় নেপালি পাড়া নামে। কয়েক প্রজন্ম ধরে এদেশে বাস করা নেপালিরা বাংলাতেই কথা বলেন, তবে একই সাথে ধরে রেখেছেন নেপালি সংস্কৃতি। নেপালের আত্মীয় পরিজনের সঙ্গেও রয়েছে যাতায়াত। নেপালি হলেও বাংলা ভাষায় কথা বলে, আর যদি আমাদের আত্মীয় স্বজন যদি আসে সাথে আমাদের মাতৃভাষায় কথা বলি, আমরা এখানে নেপালি কথা আছি, আজ বহুত দিন ধরে আমরা আছি। স্থানীয় হয়ে গেছে আমার এই দেশ ছাড়া আমার কোনো ভালো লাগে না, এবং আমার নিজের দেশে গেলে আমার ভালো লাগবে না। নেপালে ফিরে যাওয়া আছে, আত্মীয় স্বজন আছে ডাকে, কিন্তু এই পরিবেশে আমরা মানুষ হয়েছি, বুঝছেন, ওখানে যায় আর আমাদের অ্যাডজাস্ট করা খুব মুশকিল হবে। নেপালি সংস্কৃতির ধারক বাহক এই পরিবারগুলোর কারণে স্থানীয়দের কাছেও এলাকার ভিন্ন আকর্ষণ আছে। এ যেন কুষ্টিয়ার মাঝে একখণ্ড নেপাল। এরকম নেপালি আশেপাশে যা আছে সবাই হচ্ছে মানে নিজেরা যেরকম চলি ঠিক ওরকমভাবেই তারাও চলে। আপনারা হচ্ছে লেগা আপন পর বলে দেখা যাচ্ছে ভেদাভেদ নাই। দীর্ঘদিন ধরে কুষ্টিয়ায় বসবাস করা এই নেপালি পরিবারের সন্তানরা স্কুল কলেজে লেখাপড়া করে কাজ করছেন নানা প্রতিষ্ঠানে। আদি পরিচয় নেপালি হলেও বাংলাদেশই এখন তাদের দেশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজায় পৌঁছানোর আগেই শেষ হলো গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রা, এমনটাই দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, একটি বাদে বাকি সব কয়টি জাহাজই আটক করেছে তারা। আটক করা হয়েছে 2 শতাধিক অধিকার কর্মীকে। তাদের ইউরোপে পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল।
গাজার দিকে এখনও এগোতে থাকা জাহাজটির নাম মিকনো। জাহাজটিতে ইসরায়েলি নৌবাহিনীর বিরুদ্ধে জলকামান ব্যবহারের অভিযোগ করেছেন জাহাজে থাকা অধিকার কর্মীরা। এদিকে আটকের আগে সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গের ধারণ করা একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে তিনি দাবি করেন ইসরায়েলি বাহিনী তাদের জোর করে আটক করেছে। একই সাথে তাদের কার্যক্রম কোনো আইনের লঙ্ঘন নয় বলেও দাবি করেন তিনি। অন্যদিকে সুমুদ ফ্লোটিলার সমালোচনা করেছেন ইটালির প্রধানমন্ত্রী মেলোনির দাবি এই মিশন ফিলিস্তিনিদের কোনো উপকারে আসবে না। প্রকৃতির সঙ্গে মানুষের বেড়ে চলা দূরত্বকে উপজীব্য করে ঢাকায় হয়ে গেল শিল্পী উত্তম কুমার তালুকদারের দ্বাদশ একক চিত্র প্রদর্শনী। এই প্রদর্শনী প্রকৃতি নিয়ে মানুষকে ভাবতে আগ্রহী করবে বলে মনে করেন দর্শনার্থীরা। প্রকৃতির অংশ হলেও দিন দিনই মানুষের সঙ্গে প্রকৃতির তৈরি হচ্ছে দূরত্ব। ভালো থাকার জন্য এই দূরত্ব ঘুচিয়ে আনা দরকার হলেও শিল্পী উত্তম কুমার তালুকদার মনে করেন এ বিষয়ে মানুষ বড়ই উদাসীন। এই উদাসীনতাকে উপজীব্য করে তিনি এঁকেছেন ছবি। তার ছবিগুলো দেখানো হলো বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক চর্চার জন্য উন্মুক্ত প্ল্যাটফর্ম নুক ঢাকায়। দর্শনার্থীরা বলছেন প্রতিটি চিত্রকর্মে তারা শিল্পীর গভীর ভাবনা ও প্রকৃতিপ্রেম খুঁজে পেয়েছেন। অন্য আর্টিস্টদেরকেও কিন্তু আকর্ষণ করে বা তাদেরকে ইচ্ছা শক্তি বাড়ানোর জন্য অনেক কিছুতে তাড়িত করে। আমাদের যারা আর্টিস্ট তাদের জন্য একটা এক্সিবিশনের একটা খুব বেটার একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে। ওই পিসেসগুলা প্রত্যেকটা আর্টে সে তুলে ধরেছে। যেমন একটা আর্ট দেখলাম যে উনি ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করেছেন, বাট ওটা কলম দিয়ে ডট দিয়ে শিল্পীর অন্তর্গত প্রেরণার 40টি চিত্রকর্ম উপস্থাপন করা হয়েছে প্রদর্শনীতে। প্রাণপ্রেম প্রকৃতির মিলন মেলা ফুটিয়ে তোলা হয়েছে সেখানে। উত্তমদার কাজ আসলে আমরা যদি দেখি যে অনেক গভীরে যেতে হয় এবং অনেকক্ষণ দাঁড়িয়ে দেখার একটা বিষয় থাকে। তো ওনার ছবি কিউরেট করার সময় আমার মনে হয়েছে যে এটা আমার নিজের জন্য একটা বড় ইন্সপিরেশনের জায়গা। এটি শিল্পী উত্তম কুমার তালুকদারের 12তম একক প্রদর্শনী। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।